আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী ক্রিসেন্ট পর্বতের মানুষ খেকো দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আর এ জাতীয় আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি প্রথম পর্বটি মিস করে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গল্পটি শুনে আসতে পারেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করি। ভোরের হালকা ধূসর আলোয় রাতের অন্ধকার কেটে যেতেই চারদিক থেকে ভেসে এলো শত শত বনমোরগ আর ময়ূরের ডাক। আর দেরি না করে আমাদের কাজে নামতে হবে এবার। একধার থেকে খুঁজতে শুরু করলাম আমরা। টিনের ঘরের কাছ থেকে একটু দূরে লতাগুল্মের উপর পড়ে থাকা কয়েক ফোঁটা রক্তের দাগ প্রথম আবিষ্কার করল ডন। তার চেঁচামেচিতে জায়গাটায় গিয়ে একটু ভালো করে খুঁজে দেখতেই গভীর বনের দিকে চলে যাওয়া রক্তের সূক্ষ্ম চিহ্ন চোখে পড়ল আমাদের। রক্তের দাগ ধরে ধরে কাঁটা ঝোপ আর লতাগুল্ম মারিয়ে খালের পাড়ে এসে দাঁড়ালাম। গভীর বনের মধ্যে দিয়ে চলে গেছে এখানে খালটা। খালের পাড়ের এক জায়গায় কিছু জলজ উদ্ভিদ আর ঘাসের ডগা লেপ্টে আছে একেবারে মাটির সাথে। খাল পেরিয়ে এসে এপারেও ওই একই জিনিস নজরে পড়ল। কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়ার ফলেই উদ্ভিদ আর ঘাসের এ অবস্থা হয়েছে। খালের তীর ধরে সোজা বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেছে রক্তের দাগ। যতই সামনে এগুচ্ছি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে চিহ্ন। বাঁশঝাড়ের ভেতর ঢুকে মানুষ খেকোটাকে অনুসরণের সমস্ত চিহ্ন হারিয়ে ফেললাম। এতক্ষণ খালের পাড়ের নরম মাটিতে বাঘের পায়ের ছাপ নজরে পড়ছিল, এখন ঘন হয়ে পড়ে থাকা বাঁশপাতার জন্য তাও নেই। কিন্তু এ পর্যন্ত অনুসরণ করে এসে যা বুঝেছি, মনে হচ্ছে কোথাও না থেমে একটানা এগিয়ে গেছে বাঘটা। বাঁশঝাড়টা তন্ন তন্ন করে খুঁজেও কোনো রকম চিহ্ন পাওয়া গেল না কোথাও। আশেপাশেও আরও বাঁশঝাড় আছে। ভেবেচিন্তে সামনে এগিয়ে যাওয়াই মনস্থ করলাম। দ্বিতীয় বাঁশঝাড়টায় ঢুকতে আমাদের প্রতি কিছুটা প্রসন্ন হলো ভাগ্য। ঝাড়ের ভেতরের এক জায়গায় মাটিতে রক্ত পড়ে আছে খানিকটা। বোধহয় বয়ে নেয়ার সুবিধার্থে আগের জায়গা বদলে শিকারের শরীরের অন্য কোনো জায়গায় কামড়ে ধরতে এবং তাকে কেউ অনুসরণ করছে কিনা দেখার জন্যে অল্প সময়ের জন্য এখানে থেমেছিল বাঘটা। মাটিতে পড়ে থাকা রক্তটুকু তাই প্রমাণ করে। এখান থেকে বেশ পরিষ্কারভাবেই এগিয়ে গেছে রক্তের দাগ। জায়গা বদল করাতে বাঘের চোয়াল মুক্ত হয়ে যেতেই আবার রক্ত পড়তে শুরু করেছে লোকটার ক্ষত স্থান থেকে। বাঁশঝাড় পেরিয়ে ওপাশের গভীর জঙ্গলে এসে ঢুকেছে বাঘটা। এখানে এসে একটা বুনো জানোয়ার চলা পথ ধরে প্রায় ফার্লং খানেক এগিয়ে গেছে সে। বনপথটাকে এখান থেকে কেটে বেরিয়ে গেছে একটা নালা। বছরের এ সময় শুকনোই থাকে নালাটা। সে নালা ধরেই সামনে এগিয়েছে বাঘ। নালার নরম মাটিতে বসে আছে তার পায়ের চিহ্ন, এবং এখান পর্যন্ত এসেই কেউ অনুসরণ করছে না দেখে নিশ্চিন্ত হয়ে খাবার জায়গা খুঁজতে শুরু করেছিল বাঘটা। এখান থেকে অত্যন্ত সতর্ক হয়ে চলতে হচ্ছে আমাদের, কারণ যে কোনো সময় ঘুমন্ত অথবা মরির পাহারায় থাকা বাঘের সামনে পড়ে যেতে পারি। আশেপাশের প্রত্যেকটা ঝোপ, পাথরের চাই, এমনকি নালার পাড়ে এখানে ওখানে গজিয়ে ওঠা মাঝারি আকারের ঘাসবনগুলোকে পর্যন্ত তীক্ষ্ণ চোখে দেখতে দেখতে মন্থর গতিতে এগুচ্ছি আমরা। কারণ বাঘ সে যত বড়ই হোক ওইসব ছোটোখাটো জায়গায় সহজেই লুকিয়ে থাকতে পারে এবং আমাদেরকে আসতে দেখলে চুপ করে বসে থাকবে না সেখানে। হয় আমরা কিছু বোঝে ওঠার আগেই আক্রমণ করে বসবে, নয়তো চোখের পলকে পাশের গভীর জঙ্গলে ঢুকে অদৃশ্য হয়ে যাবে। নালার ভেতর দৃষ্টি রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছিল, কারণ এখানে এসে একটা সংকীর্ণ গিরিখাদের মধ্যে দিয়ে বয়ে গেছে নালাটা। প্রায় 12 ফুট চওড়া নালাটার দুদিকের পাড়ই এখানে অত্যন্ত খাড়া। আর একটু এগুলেই আমাদের মাথা ছাড়িয়ে যাবে। মরির সামনে বসে পাহারা দিলে এখন আমাদের সামনে এই নালাতেই কোথাও আছে বাঘটা।
অথবা মরিটাকে নালায় রেখে দুপাশের উঁচু পাড়ের যেখানে খুশি বসে পাহারা দিতে পারে ওটাকে। তাহলে আমরা ওকে দেখার অনেক আগেই সে দেখে ফেলবে আমাদের এবং প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারবে। কে জানে এখনই আমাদের দেখছে কিনা বাঘটা। তাহলে এখন পর্যন্ত যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারি আমরা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার সাথে আরেকজন তুখোর শিকারী আছে ভেবে মনে মনে একটু স্বস্তি পেলাম। তাছাড়া আমার চেয়ে লম্বা হওয়ায় ওপরের দিকে তুলনামূলকভাবে একটু বেশি দেখতে পাচ্ছে ডন। আর একটু এগিয়ে নালার মধ্যে একটা বড় পাথরের চাই পড়ে থাকতে দেখলাম। অনেকটা ডিমের আকৃতির পাথরটা দৈর্ঘ্যে 10 ফুট এবং উচ্চতায় তার অর্ধেক হবে। বাঁয়ের পাহাড় থেকে গড়িয়ে পড়েছে ওটা। ডনকে কনুইয়ের খোঁচায় সাবধান করে চলার গতি কমিয়ে দিলাম। কেন যেন মনে হলো ওই পাথরের চাইটার ওপাশেই রয়েছে মানুষ খেকোটা। দুপারের ওপর থেকে নালার নিচ পর্যন্ত নেমে এসেছে এখানে ঘন ঘাসের আস্তরণ, কিন্তু নালার মাঝখানটায় ঘাস নেই, শুধু নরম বালি। এ বালির ওপর দিয়েই পা টিপে টিপে এগোচ্ছি আমরা, দৃষ্টি সামনের বিশাল পাথরটার দিকে। একবারও নিচে না তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কিসের সাথে যেন আমার পা ঠোকর খেতেই চমকে উঠলাম। জিনিসটা পাথর নয়, তার চেয়ে নরম কোনো জিনিস। চোখ নামিয়ে চাইলাম। সোজা আমার দিকে চেয়ে আছে চোখ দুটো। ধর থেকে আলাদা করা মুন্ডুটার চোখ দুটো দেখতে ভয়ঙ্কর লাগছে। ডনও দেখলো জিনিসটা। দ্রুত তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চোখ বুলিয়ে নিলাম আশেপাশে। সবুজ ঘাসের বুকে লাল করে দিয়ে এক জায়গায় পড়ে আছে বেশ কিছুটা রক্ত, কিন্তু হাত এবং পায়ের অংশ যা মানুষ খেকো বা খায় না তা নজরে পড়ল না। এমনকি এক আধটা হাড়ও না। ওগুলো তাহলে কোথায়? ঘটনাটার ব্যাখ্যা অতি সহজ হলেও আশ্চর্য। কোনো কারণে মুন্ডুটাকে ছিঁড়ে এখানে ফেলে রেখে ধরটাকে নিয়ে চলে গেছে বাঘ। আমার যতদূর মনে হয় ওই পাথরটার ওপাশেই দেহের অবশিষ্টাংশ খুঁজে পাব। কিন্তু এই অদ্ভুত কাজটা কেন করলো মানুষ খেকোটা? কারণ অনুসন্ধানের জন্য আবার তাকালাম আমি মুন্ডুটার দিকে। আন্দাজ করলাম প্রৌঢ়ত্বের কোটায় পৌঁছে গিয়েছিল লোকটার বয়স। বীভৎসভাবে ঠেলে বেরিয়ে এসেছে চোখ দুটো। পরস্পরের সাথে চেপে লেগে থাকা ঠোঁট দুটো মৃদু হাসিটাকে মনে করিয়ে দিচ্ছে সার্বক্ষণিক। কিছু একটা ব্যাপার আছে ওই মুন্ডুটায়, বুঝে উঠতে পারছিলাম না ঠিক মতো। ছাইরঙা মুখের চামড়া কেমন যেন ফোলা ফোলা, ঠোঁট দুটোতে ঘায়ের চিহ্ন। ভালো মতো দেখার জন্য উবুহুতেই একটা বিশ্রী পচা গন্ধ নাকে এসে লাগলো আমার। মুহূর্তে বুঝে ফেললাম ব্যাপারটা। মুন্ডুটা একজন কুষ্ঠরোগীর। ওই নির্জন আমবাগানে রাতের বেলা একাকী মানুষ খেকোর এলাকায় খোলা জায়গায় লোকটার রাত কাটানোর কারণও এখন বুঝলাম। আসলে দুঃসহ শারীরিক যাতনায় আর প্রতিবেশীদের সাংঘাতিক অবহেলার ক্ষোভে দুঃখে নিজেকে নিশ্চিত মৃত্যুর হাতে সঁপে দিতে চেয়েছিল লোকটি। কিন্তু শেষ মুহূর্তে প্রবৃত্তির তাড়নায় বাঘের হাত থেকে নিজেকে বাঁচাবার ব্যর্থ চেষ্টায় আর্তনাদ করে উঠেছিল সে। ওই অভিশপ্ত কুষ্ঠের ঘায়ের তীব্র পচাগন্ধ মানুষ খেকো বাঘও সইতে না পেরে কামড়ে ধর থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে মুন্ডুটা। আশেপাশে বাঘটা থাকতে পারে ভেবে কথা বলতেও ভয় পাচ্ছিলাম। তাই আঙুল দিয়ে লোকটার ঠোঁটের দিকে ইঙ্গিত করে দেখাতেই ডনও বুঝল ব্যাপারটা। ওর মুখ দেখে আন্দাজ করলাম বমি করার ইচ্ছাটা অনেক কষ্টে রোধ করেছে সে। এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আবার পা টিপে টিপে এগিয়ে চললাম পথটার দিকে। হঠাৎ যদি আক্রমণ করেই বসে বাঘটা, এভাবে হাঁটতে হলো দুজনকে। একসাথে আক্রমণ করতে পারবে না তাহলে। পাথরটার ওপাশে পৌঁছে বাঘটাকে না পেলেও কুষ্ঠরোগীর ভুক্তাবশিষ্ট দেহের ছিন্ন অংশগুলো পাওয়া গেল। অবশ্য খুব সামান্যই অবশিষ্ট আছে। হাত পাগুলো, বুকের খানিকটা অংশ যা থেকে বিশ্রীভাবে বেরিয়ে আছে রিপগুলো, আর ঘা দগদগে নিতম্ব পড়ে আছে বালিয়ার ঘাসের ওপর। হাত আর পায়ের সবকটা আঙুলের 3/4 খেয়ে ফেলেছে দগদগে ঘা। দেখে শিউরে উঠলাম। মরিটা পাওয়া যাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিল, এখন আমাদের করণীয় কি আছে? খুব সম্ভবত এখন কোনো নির্জন জায়গায় বসে বিশ্রাম করছে, অথবা কাছেই কোনো ঝর্ণা বা জলাশয়ের ধারে পানি খেতে গেছে মানুষ খেকোটা।
আমি এবং ডন তাকে অনুসরণ করে এখানে এসেছি তা বুঝতে পারেনি বাঘটা। এ ব্যাপারে নিশ্চিন্ত আমি। সুতরাং বাঘটা এখন মনে করছে মানুষের উৎপাতের বাইরে সম্পূর্ণ নিরাপদ জায়গায় আছে তার ভুক্তাবশিষ্ট মরি। সুতরাং বাকি খাবারটুকুর জন্য নিশ্চিন্তে এখানে ফিরে আসবে বাঘটা, এবং আসবে শীঘ্রই। এটা আমাদের জন্য একটা সুন্দর সুযোগ, কিন্তু সমস্যা হলো বসবো কোথায়? ধারে কাছে একটাও গাছ নেই যাতে চড়ে বসা যায়, কোনো ঝোপঝাড়ও নেই যার ভেতর লুকিয়ে থাকব। তাছাড়া রাতে বাঁধের ওপর বসে কয়েকটা বিস্কুট খাবার পর আর কিচ্ছু পেটে পড়েনি আমাদের, সাথেও খাবার বা পানি কিচ্ছু নেই। কিন্তু বাঘটার জন্য অপেক্ষা করতে হলে এখন থেকেই তা করতে হবে আমাদের। এমনকি কাছে পিঠে কোনো ঝর্ণায় গিয়ে যে পানি খেয়ে আসবো তারও উপায় নেই, তাহলে আমাদের দেখে ফেলতে পারে বাঘটা। সমস্যার এখানেই শেষ নয়। খালি পেটে খোলা জায়গায় না হয় বসলাম, কিন্তু আমাদের দীর্ঘ অনুপস্থিতিতে ভয় পেয়ে চারদিকে খোঁজ খবর শুরু করবে গিরিয়াপ্পা। ইএমআইডোডি খালের পাড়ে ফেলে আসা আমাদের গাড়িটাকে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না তার লোকজনের। স্বাভাবিকভাবেই ধরে নেবে ওরা মাদাক হ্রদের দিকে গেছি আমরা, কারণ এছাড়া আর কোনো পথ নেই। সঙ্গে সঙ্গে বহু লোকের একটা বিশাল দল নিয়ে বাঁধ পর্যন্ত এসে পৌঁছবে সে। এরপর অবশ্য আমাদের খুঁজে বার করা বেশ কঠিন হবে ওর লোকদের পক্ষে, কিন্তু লাম্বানি গাইডদের কথা নিশ্চিত করে কিছুই বলা যায় না। একটু খোঁজাখুঁজি করে কুষ্ঠরোগীর রক্তের দাগ আর আমাদের পায়ের ছাপ অনুসরণ করে ঠিকই এখানে এসে পৌঁছাতে পারে তারা, কিন্তু এতে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, কারণ বহু লোক সমাগমে মরির ত্রিসীমানায় ঘেঁষবে না আর বাঘ। এত সব সমস্যার পরও মরির ওপর বসাই ঠিক করলাম আমরা। হয়তো গিরিয়াপ্পার লোকজন এসে পৌঁছতে পৌঁছতে বাঘটাকে শেষ করে দিতে পারবো আমরা। ডন বা আমার দুজনের কারোরই ইচ্ছে নেই এমন সুযোগ হাতছাড়া করি। এখন দুটো জিনিস দেখতে হবে আমাদেরকে। প্রথমত, বাঘের পায়ের ছাপ দেখে তার যাত্রাপথ খুঁজে বের করা। দ্বিতীয়ত, বসার জন্য একটা সুবিধে মতো জায়গা নির্বাচন। দেরি না করে কাজ শুরু করে দিলাম আমরা। খাওয়া সেরে নালার বুকের বালি মারিয়ে বাঁ পাশের ঘাস বনে ঢুকে পড়ে এক লাফে পাড়ের ওপর উঠে গেছে বাঘটা। এত খাড়া আর উঁচু এদিকের পাড়টা যে তাতে উঠতে গেলে খাড়া পাহাড়ে চড়ার মতো কসরত করতে হবে আমাদেরকে। বলতে আপত্তি নেই, কিন্তু ভয়ানক বিপদের সম্ভাবনা আছে তাতে। বলা যায় না, পাড়ের ওখানটাই হয়তো বসে বা শুয়ে বিশ্রাম করছে এখন বাঘটা, কিন্তু কিছু একটা করা দরকার। ডনকে শক্ত হয়ে দাঁড়াতে বলে তার কাঁধে চড়ে পাড়ের ওপারটায় একবার চোখ বুলিয়ে নিলাম আমি, কিন্তু পাড়ের কাছেই জন্মে থাকা ঘাস বনের ওপারের ঘন ঝোপঝাড়ের জন্যে চোখে পড়ল না কিছুই। উল্টো দিকেও চেয়ে দেখলাম, আরও ঘন ঝোপঝাড়ের জঙ্গল ওদিকটায়। ফিরে এসে পাথরের চাঁইটার উল্টো দিকে ওই কুৎসিত ঘাওয়ালা খণ্ড বিখণ্ড হাত পাগুলো চোখের আড়াল করে পিঠে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম আমরা। তারপর ফিসফিস করে আমাদের পরবর্তী কাজের পরিকল্পনা রচনায় মন দিলাম। ডনের মতে এখানেই বসে থাকা উচিত আমাদের। যেদিক থেকেই আসুক, খেতে হলে ওই নালার ওপর থেকে লাফিয়ে নামতেই হবে বাঘটাকে, তাহলে তার নামার শব্দ আমাদের কানে পৌঁছবেই। আর চাঁদ ওঠার পর এলে তো তাকে অবশ্যই দেখতে পাবো আমরা। দিনের আলো থাকতে থাকতে বাঘটা এলে কোনো কথাই ছিল না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস সূর্যাস্তের পরই আসবে সে। আমার ইচ্ছা অন্যরকম। নালার পূব পাড়ের ওপরে উঠে সামনের প্রথম ঝোপটার ভেতরেই উপুর হয়ে মাটিতে শুয়ে থাকবো আমরা। পরস্পরের মুখ থাকবে বিপরীত দিকে। এতে একজন পশ্চিম পাড় আর মরিটার দিকে চোখ রাখতে পারবে, আর অন্যজনের মুখ থাকবে পূবের ঘন জঙ্গলের দিকে। এতে বাঘটা ওদিক থেকে আসলেও নজরে পড়বে দ্বিতীয় জনের। যদিও আমার নিশ্চিত ধারণা পশ্চিম দিকেই কোথাও আছে এখন বাঘটা। আমরা পূব পাড়ে থাকলে একটা সুবিধে আছে। পশ্চিম পাড় থেকে আমাদের আক্রমণ করতে হলে প্রায় 15 ফুট চওড়া নালাটা লাফিয়ে পার হতে হবে বাঘটাকে, অথবা প্রথমে নালায় নেমে পরে লাফিয়ে উঠতে হবে এপারে। দুটো ক্ষেত্রেই আমরা তাকে দেখতে পাব। অসুবিধেও তেমনই আছে। পশ্চিম পাড়ের সমান্তরালে লম্বমান বিশাল পাহাড়টার ওপার থেকে নামার সময় আমাদের দেখে ফেলতে পারে বাঘটা। তখন হয় মরিটার কাছে আসবেই না বাঘ, না হয় ঘুরে এসে আমাদের দুপাশ থেকে অতর্কিত আক্রমণ চালাতে পারে।
মাটিতে উপুর হয়ে শুয়ে থাকা অবস্থায় পাশে গুলি করা তখন আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এসব দিক বিবেচনা করলে ডনের পরিকল্পনাটা অনেক ভালো। তবে ওর পরিকল্পনায়ও যে অসুবিধা নেই তা নয়। যেমন নালার যে কোনো পারে বসে উঁকি মারলেই আমাদের দেখতে পাবে বাঘটা, তখন সোজা সে ঝাঁপিয়ে পড়তে পারবে আমাদের ওপর। ভেবেচিন্তে শেষ পর্যন্ত ডনের পরিকল্পনা মতোই কাজ করব ঠিক করলাম, কারণ আমার পরিকল্পনা মতো অপেক্ষা করলে আগেই আমাদের দেখতে পেয়ে চলে যাবে বাঘটা। কিন্তু ডনের পরিকল্পনা মতো করলে আগেই বাঘটার চলে যাবার ভয় নেই, তবে আমাদের আক্রান্ত হওয়ার ভয় আরও বাড়ছে। অবশ্য সেক্ষেত্রে তাকে গুলি করার একটা সম্ভাবনাও আছে আমাদের। বাঘটাকে মারতে এতই বদ্ধপরিকর হয়ে উঠেছি আমরা যে ওই ভয়ঙ্কর বিপদের ঝুঁকি মাথায় নিতে দ্বিধা করলাম না। সিদ্ধান্ত নিতে নিতেই সকাল 9টা বেজে গেল। আর একটা সমস্যার কথা কিন্তু এতক্ষণ মরে পড়েনি আমাদের, সেটা হলো শকুন। ওই উন্মুক্ত জায়গায় পড়ে থাকা মরিটার উপর যে কোনো সময় দৃষ্টি পড়তে পারে শকুনের। কথাটা মনে পড়তেই আরও একটা সম্ভাবনা উকি দিয়ে গেল মনে। সাধারণত ফেলে যাবার সময় ঘাস পাতা দিয়ে মরিকে ঢেকে রেখে যায় বাঘ, অথবা শকুনের দৃষ্টি থেকে বাঁচাতে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে রাখে। কিন্তু এ বাঘটা তা করল না কেন? বোধহয় ফিরে আসার আর ইচ্ছে নেই তার, তাই মরিটাকে খোলা আকাশের নিচে এভাবে ফেলে রেখে যেতেও দ্বিধা করেনি সে। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে এই প্রচণ্ড গরমে অযথাই বসে থাকতে হবে আমাদের? তবু শেষ পর্যন্ত না দেখে যাবার ইচ্ছে আমার নেই, ডনেরও তাই মত। এসব সমস্যা নিয়ে আর বেশি মাথা না ঘামিয়ে পাথরের চাইটার এপাশে নরম বালির উপর পা মুড়ে পিঠে পিঠ ঠেকিয়ে কোলের উপর বন্দুক রেখে বসে পড়লাম। পূব দিকে মুখ করে বসলাম আমি, ডন পশ্চিম দিকে। ইচ্ছে করেই এভাবে দিক নির্ণয় করলাম আমি। বাঁ কাঁধে রাইফেলের বাট রেখে গুলি ছোড়ার অভ্যাস ডনের, আর আমার ধারণা বাঘটা আসবে পশ্চিম দিক থেকে। কাজেই বাঁ কাঁধ থেকে পশ্চিম দিকে গুলি করতে সুবিধা হবে তার পক্ষে। আমি গুলি ছুরি ডান কাঁধে রাইফেলের বাট রেখে, তাই পশ্চিম দিকে গুলি করতে হলে আমার পক্ষেও সুবিধা হবে। বাঘটা নজরে পড়া মাত্র ডনকে হুঁশিয়ার করে দিতে পারবো আমি, অতএব একই সাথে দুজনেই বাঘটাকে গুলি করতে সক্ষম হব। ধীরে ধীরে গড়িয়ে চলতে লাগলো সময়। ক্রমশই বেড়ে চলেছে রোদের তেজ, তেতে উঠেছে বালি। দুপুর গড়িয়ে যাবার পর মাথার ওপর আকাশে প্রথম দেখলাম একটা শকুনকে। বিশাল ডানায় বাতাস কাটার বিচিত্র শব্দ করতে করতে এসে নালার পাড়ে নামলো শকুনটা। লম্বা গলা, নোংরা বাদামি ওটার গায়ের রং। নালার বাঁ পারে বসে আমাদের দিকে গলা বাড়িয়ে দেখছিল শকুনটা। কয়েক সেকেন্ড পরই আবার ডানা ঝাপটানোর শব্দ হলো। এবার এসে নামলো একটা বিশাল শকুন। কুচকুচে কালো গায়ের রং, টুকটুকে লাল গলায় একটা পশমও নেই। আসলেই সব শকুনের রাজা কিনা ওটা জানি না, কিন্তু নাম রাজা শকুন। মাটিতে নেমেই নিজের আধিপত্য জাহির করতেই বোধহয় প্রথম শকুনটাকে প্রচণ্ড এক ঠোকর মারল সে। ডানা ঝাপটে উড়ে যাবার উপক্রম করেও কি মনে করে বসেই থাকলো প্রথম শকুনটা। ঠোঁট ফাঁক করে ঘাড় বেঁকিয়ে সাপের মতো হিস হিস করে উঠে রাজাকে শাসাতে লাগলো সে। ভাবগতিক সুবেদের নয় দেখে বোধহয় প্রজাবিদ্রোহের ভয়েই আর বেশি ঘাটালো না ওকে রাজা। একের পর এক শকুন এসে জমা হতে লাগলো নালার পারে। কোথায় যে ছিল ওরা এতক্ষণ ভেবে আশ্চর্য লাগলো আমার। ঘণ্টাখানেকের মধ্যেই নালার দুপাশে যেন হাট বসে গেল শকুনের। কর্কশ্বরে চেঁচাতে চেঁচাতে একে অন্যের সাথে কেবলই ঝগড়া বাঁধাচ্ছে ওরা। আর একবার তাকাচ্ছে মরিটার দিকে, একবার আমাদের দিকে, কিন্তু এগুতে সাহস করছে না। এ পথ দিয়েই যেতে যেতে কিসের এত হট্টগোল দেখার জন্যে শকুনদের পাশেই একটু দূরে এসে নামলো একটা দাঁড়কাক। তারপর খাবার দেখে চেঁচিয়ে ডাকলো ওর সমগোত্রীয়দের, কিন্তু কেউ সাড়া দিল না দেখে বুঝলো এই ভোজে কাকের মধ্যে সে একা। তবুও এতক্ষণ এতগুলো শকুন যা করতে সাহস পায়নি, একাই তা করে বসলো কাকটা। আমাদের দিকে একটা চোখ রেখে নালায় এসে নামলো সে। কাকটাকে আমরা কিছু করছি না দেখে একটা দুটো করে শকুনও এসে নামতে শুরু করলো। এই মুহূর্তে কিছু একটা করা উচিত আমাদের, না হলে অল্প সময়ের মধ্যেই হাড়গোড়গুলো ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না কুষ্ঠরোগীর। আশেপাশে আর কিছু না পেয়ে মুঠো মুঠো বালি তুলে শকুনের দিকে ছুটতে লাগলাম আমরা।
সাথে সাথেই উড়ে গিয়ে আবার নালার পাড়ে বসলো শকুনের দল। কাকটা গেল সবার শেষে। কয়েক মিনিট পর আবার কাকটার নেতৃত্বে শকুনগুলো সহ আবার নিচে নেমে এলো তারা। বালি ছুটতেই আবার আগের জায়গায় ফিরে গেল শকুনগুলো। এতে দুশ্চিন্তা বাড়ল আমাদের। পাহাড়ের ওপর থেকে শকুনদের এই ওঠানামা বাঘটা চোখে পড়লে পরিষ্কার বুঝতে পারবে সে নালার নিচে কিছু একটা বিরক্ত করছে ওদের। সঙ্গে সঙ্গে স্বাভাবিক কৌতূহলের বশেই ব্যাপারটা তদন্ত করে দেখতে আসবে বাঘটা। নালার পাড়ে বসে উঁকি দিয়ে আমাদের দেখলেই সোজা কেটে পড়বে সে, আর আসবে না এদিকে। কারণ দিনের বেলা দুজন লোককে আক্রমণ করার সাহস কিছুতেই হবে না তার, যত বড় দুঃসাহসিকই হোক না কেন। কিন্তু তাই বলে তো পাখিগুলোকে না তাড়িয়েও পারছি না আমরা। ওদিকে কি করে যেন কুষ্ঠরোগীর মুন্ডুটা আবিষ্কার করে বসেছে ধূর্ত কাকটা। সোজা মুন্ডুটার উপর গিয়ে বসেছে সে। শকুনগুলো উড়ে গেল তার পিছু পিছু। কয়েক সেকেন্ড অপেক্ষা করলো ওরা, এখানেও কোনো বাধা আছে কিনা বোঝার জন্য। তারপর এগিয়ে গিয়ে প্রথম ঠোকর বসালো কাকটা মুন্ডুটার চোখে। ব্যাস, শুরু হয়ে গেল তাণ্ডব নৃত্য। এগিয়ে গিয়ে হুড়োহুড়ি করে একে অন্যকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মুন্ডুটার উপর একসাথে ঝাঁপিয়ে পড়তে চাইল কুৎসিত পাখিগুলো। ধাক্কাধাক্কিতে কেমন করে যেন নিচে পড়ে গেল কাকটা। যাদেরকে সে পথ দেখিয়ে আনলো তাদের এরকম বেয়াদবি সহ্য হলো না তার। কোনো মতে নিচে থেকে বেরিয়ে এসে সোজা গিয়ে রাজা শকুনটার ছেলা মাথায় কষে একটা ঠোকর বসালো সে। ব্যথায় আর্তচিৎকার করে উঠে এক লাফে সরে দাঁড়ালো শকুনটা। সঙ্গে সঙ্গে তার জায়গা দখল করলো আর একটা ছোট শকুন। ওটাকেও প্রচণ্ড মার মারল কাকটা। কিন্তু এ শকুনটা সাংঘাতিক হারামি। টু শব্দটি না করে ঘাড় বাঁকিয়ে কাকটাকে দেখল সে। আবার ঠোকর মারতে উড়ে আসছে কাকটা। বিদ্যুৎ গতিতে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ল শকুনটা। তীক্ষ্ণধার নখর বসানো পা দুটো আর ঠোঁট বাড়িয়ে দিল সে কাকটার দিকে। ওরার বেগ সামলাতে না পেরে সোজা এসে শকুনটার বাড়িয়ে দেয়া পা আর ঠোঁটের মাঝখানে পড়ে গেল কাকটা। এই মুহূর্তটারই অপেক্ষা করছিল শকুনটা। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক্তিশালী ধারালো দুই ঠোঁটের মাঝে কাকের মাথাটা চেপে ধরল সে। ছাড়া পাবার জন্য ছটফট শুরু করলো কাকটা। কিন্তু ততক্ষণে উঠে দাঁড়িয়েছে আবার শকুনটা। কাকের মাথাটা তখনও ঠোঁট দিয়ে চেপে ধরে রেখেছে সে। সুযোগ পেয়ে কম করে আরও ডজনখানেক শকুন ঝাঁপিয়ে পড়ল কাকটার ওপর। কয়েক সেকেন্ড পরই নিজেদের শরীরের তলা থেকে বের করে একটু দূরে ফেলে দিল শকুনটা মরা কাকটাকে। নিশ্চিন্ত মনে আবার মুন্ডুটার উপর ঝাঁপিয়ে পড়ল শকুনরা। বড়জোর আধ ঘন্টা পরেই মুন্ডুটার কাছ থেকে উড়ে গিয়ে আবার নালার পাড়ে বসলো ওগুলো। দেখলাম সূর্যের আলোয় ঝিকিয়ে উঠছে ধবধবে সাদা মরার মাথার খুলিটা। ঝাঁকে ঝাঁকে নীলমাছি আসতে শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। একবার কুষ্ঠরোগীর ছিন্ন ভিন্ন দেহের উপর গিয়ে বসছে মাছিগুলো, পরক্ষণেই উড়ে এসে বসছে আমাদের হাতে মুখে ঠোঁটে। ঘৃণায় রি করে উঠল আমাদের শরীর। কুষ্ঠরোগীর ঠোঁট আর আঙুলের ছবি চোখের সামনে ভেসে উঠতে নিজের অজান্তেই শিউরে উঠলাম। বারবার হাত নেড়ে গায়ের ওপর থেকে তাড়াবার চেষ্টা করছি মাছিগুলোকে। গায়ের এক জায়গা থেকে উড়ে গিয়ে পরক্ষণেই এসে আবার অন্য জায়গায় বসছে ওগুলো। ওদিকে দলে দলে আরও শকুন এসে হাজির হচ্ছে। কিছুক্ষণ পরপরই মরির কাছে উড়ে এসে বসছে ওগুলো, আর বালি ছুঁড়ে তাড়াতে হচ্ছে আমাদের। এত বালি ছুঁড়েছি বড়সড় একটা গর্তই হয়ে গেছে আমাদের সামনে। শকুন আর মাছির জ্বালাই টিকতে পারছি না, ওদিকে আবার নতুন উৎপাত এসে হাজির। হাজার হাজার কালো পিঁপড়ে ষাঁড় বেঁধে এসে চড়াও হচ্ছে মরির গায়ে। যে হারে আসছে ওরা, আশঙ্কা হচ্ছে খেয়েই না শেষ করে ফেলে কুষ্ঠরোগীর অবশিষ্টাংশ। সবচেয়ে বেশি জ্বালাচ্ছে সূর্যটা। অসহ্য গরমে গায়ের চামড়া পুড়ে যাবার জোগাড় হয়েছে আমাদের। ঠিক যে জায়গাটুকুতে বসে আছি সেটুক ছাড়া হাত ছোঁয়ানো যাচ্ছে না অন্য জায়গার বালিতে। গরম হয়ে ওঠায় ঠিকমতো শকুনগুলোর দিকেও বালি ছুটতে পারছি না। সাহস পেয়ে একটু একটু করে এগিয়ে আসছে শকুনের দল। একে তো ক্ষুধায় পেট জ্বলছে, তার উপর ঘামতে ঘামতে ডিহাইড্রেশনের ভয় দেখা দিয়েছে মনে। বুঝতে পারছি এ অবস্থায় আর টিকা যাবে না বেশিক্ষণ। আমার কানে কানে ফিসফিস করে চরম কথাটা বলেই বসল ডন। এভাবে কষ্ট করে আর লাভ হবে না বাবা, আসবে না আর বাঘ, আর এলেও কিচ্ছু পাবে না। তার আগে মরিটাকে সাবড়ে ফেলবে পিঁপড়ের দল।
আমিও যে কথাটা ভাবছি না তা নয়, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:10, আর 1 ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে আসবে সূর্যের উত্তাপ। এতক্ষণ অমানসিক কষ্ট সহ্য করে এখন আর চলে যেতে মন চাইছে না। তাছাড়া পিঁপড়েরা কিছুতেই 3-4 ঘন্টায় খেয়ে শেষ করে ফেলতে পারবে না মুড়িটাকে। সুতরাং ফিসফিস করেই বললাম, এই এতক্ষণ কষ্ট করে লাভটা কি হলো তাহলে ডন? দেখাই যাক না বাঘটা আসে কিনা, না হয় ধরে নিব যে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। ঠিক আছে বাবা, কিন্তু আজই প্রথম এবং আজই এর শেষ। জীবনে আর এ ধরনের অভিজ্ঞতার ধারে কাছে ঘেঁষব না আমি। ধীরে ধীরে বিকেলও গড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড উত্তাপ কমে আসছে অনেকখানি। সেই দুপুর থেকে অপেক্ষা করে এসে মরির কাছে কিছুতেই ঘেঁষতে না পেরে 1-2 করে চলে যেতে শুরু করলো শকুনগুলো। 6টা নাগাদ একটা শকুনও আর থাকলো না, পিঁপড়েগুলোও চলে গেছে। কিন্তু মাছিরা থেকে গেল নাছোড়বান্দার মতো। মনে হচ্ছে সংখ্যায় আরও বেড়েছে ওই হতচ্ছাড়া প্রাণীগুলো। আশ্চর্য রকম দ্রুত শীতল হয়ে উঠেছে তাপমাত্রা। সারাদিন আশেপাশের জঙ্গল আর ঝোপঝাড় থেকে ভেসে এসেছে শুধু সিকাডাসের একটানা কির কির শব্দ। কিন্তু এখন ঠান্ডা পেয়ে বেরিয়ে এসেছে হাজার রকমের পাখি, জানোয়ার আর কীটপতঙ্গের দল। সারাদিনের গরমের পর এখন পৌঁছতে শুরু করেছে মরিটা। ঝিরঝিরে বাতাসে ভর করে তার অসহ্য পচা গন্ধ এসে নাকে লাগছে আমাদের। মিষ্টি কিন্তু তীক্ষ্ণ স্বরে আশেপাশের ঝোপ থেকে চেঁচাচ্ছে কোকিল, টক টক টক। পশ্চিম পাহাড়ের ওপরে কোনো একটা গাছ থেকে ভেসে আসছে একঘেয়ে শব্দ। না, কাঠঠোকরা নয় ওটা, তবে ওই গোষ্ঠীরই একটা অপূর্ব সুন্দর প্রাণী, গ্রিন বারবেট। তীক্ষ্ণ কর্কশ চিৎকারে কান ঝালাপালা করে দিয়ে মাথার ওপর দিয়ে তীব্র গতিতে উড়ে গেল এক ঝাঁক নীল সবুজ টিয়া। দুপারের ওপরে ল্যান্টানা ঝোপের বাইরে লাফালাফি করছে অজস্র বুলবুল, আর ভেতরে অলক্ষ্যে বসে থেকে মাঝে মাঝেই ডেকে উঠছে ময়না। হুই হুই থেকে থেকেই কানে মধু বর্ষণ করছে সবুজ বুনো পায়রার মোলামেয় শীষ। মাদাক হ্রদের কাছের গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বনমোরগ আর ময়ূরের ডাক। এক কথায় হাজারো পাখির বিচিত্র কলতানে ভরে গেছে সাঁঝের আকাশ বাতাস। বহুক্ষণ আগেই পশ্চিম পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেছে সূর্য। এতক্ষণে পাহাড়ের মাথায় বসে তারস্বরে চেঁচিয়ে উঠল একটা ব্রেন ফিবার পাখি। হঠাৎ করেই ঘন অন্ধকার ঝাঁপিয়ে পড়ল বনের ওপর। পরিষ্কার আকাশে তারা ফুটতে শুরু করেছে 1-2 করে। নালার পাড় দুটো আবছা রেখার মতো মনে হচ্ছে এখন আমাদের কাছে। হঠাৎ ক্রিচ আক্রিচ করে পূব দিক থেকে একসঙ্গে ডেকে উঠল অনেকগুলো পাখি। ওদের সাথে তাল মিলিয়ে পশ্চিম দিক থেকেও ডেকে উঠল একই জাতের আরও কতকগুলো পাখি। এক জাতের প্যাঁচা ওগুলো। লেজের ডগা থেকে মাথার চাঁদি পর্যন্ত মাত্র 6 ইঞ্চি লম্বায় এই পাখিগুলোকে দেখলে মোটেই বিশ্বাস হতে চাইবে না 1/2 মাইল দূরে থেকেও শোনা যায় এদের তীক্ষ্ণ চিৎকার। ঠিক এই সময় পাহাড়ের মাথায় বসেই আবার ডেকে উঠল ব্রেন ফিবার পাখিটা, কিন্তু গলার স্বর অদ্ভুতভাবে বদলে গেছে ওটার। শুনেই বুঝলাম কোনো কারণে ভয় পেয়েছে পাখিটা। এই ব্রেন ফিবার পাখি আর হনুমানের প্রতি একটা আন্তরিক কৃতজ্ঞতাবোধ আছে আমার, কারণ এদের জন্যেই বহুবার নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে পড়তে বেঁচে গিয়েছি আমি। বাঘ বা চিতা দেখলেই সারাটা জঙ্গলকে সাবধান করে দেবে এরা। আর গলার স্বরের পরিবর্তন এদের মতো জঙ্গলের আর অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। এখনও ব্রেন ফিভারের ডাক শুনেই বুঝতে পারলাম আমি আমাদের সতর্ক হওয়ার সময় এসে গেছে। এগিয়ে আসছে বাঘটা। একটানা চেঁচিয়েই চলেছে পাখিটা। এখনও অন্য কোনো প্রাণী সাবধানবাণী জানাচ্ছে না একবারও। শেষ পর্যন্ত খার খার শব্দে জানান দিল একটা বুনো ভেড়া। বোধহয় বাতাসে ভেসে আসা বাঘের গন্ধ পেয়েই আতঙ্কে চেঁচিয়ে উঠেছে ভেড়াটা। অকস্মাৎ যেন অত্যন্ত স্তব্ধ মনে হলো আশপাশের জঙ্গল। এরকম পরিবেশ সৃষ্টি হতে এর আগেও বহুবার দেখেছি আমি। আশ্চর্য, বাঘের সাড়া পেলে ঝিঁঝিগুলো পর্যন্ত চুপ করে যায়। কারণটা আমার কাছে একটা বিরাট রহস্য হয়ে আছে। কিছুতেই বুঝতে পারি না আমি ছোট ছোট পোকাগুলো পর্যন্ত স্তব্ধ হয়ে যায় কেন।
এটা কি প্রকৃতিরই কোনো ইশারা? মনে হয় ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষায় স্তব্ধ হয়ে কানখাড়া হয়ে থাকে সারাটা জঙ্গল। আশঙ্কা উত্তেজনায় টান টান হয়ে উঠেছে আমার শরীরের প্রত্যেকটা স্নায়ু। ভয় হচ্ছে ছিঁড়ে যেতে পারে যে কোনো সময়। গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে রাতের অন্ধকার। চাঁদ উঠতে দেরি আছে এখনও। অনেকক্ষণ একটানা ডেকে এখন থেমে গেছে ব্রেন ফিভার পাখিটা। ঠিক এই সময় ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠল একটা সম্বর। কয়েক মুহূর্ত পরই হ্রদের ধার থেকে ডেকে উঠল কয়েকটা চিতল হরিণ। অর্থাৎ আমাদের একেবারে কাছে এসে গেছে বাঘটা। আর 2-3 মিনিটের মধ্যেই নালার পশ্চিম পারে এসে দেখা দেবে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দুরু দুরু বুকে অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ আমার বাঁ পাশের নালার পাড়ের সরল রেখাটা যেন ভেঙে গেল মনে হলো। ধীরে ধীরে বিশাল একটা ফোঁড়ার মতো ফুলে উঠছে জায়গাটা। আরও কয়েক মুহূর্ত পর বিশাল একটা বলের রূপ নিল ফোঁড়াটা। এসে গেছে বাঘ। ওটার মাথার আকারটা দেখতে পাচ্ছি আমি এখন। বাঘ, বিশেষ করে মানুষ খেকোদের অস্বাভাবিক সতর্কতা অবলম্বন করতে দেখেছি আমি এর আগে, কিন্তু তাদের সবাইকেই ছাড়িয়ে গেছে এই বিশেষ মানুষ খেকোটা। পশ্চিম দিক থেকে এসে আমাদের অনেক দূর দিয়ে নালাটা পার হয়ে পূব পারে চলে গিয়েছিল বাঘটা। তারপর মরির কাছে এগিয়ে আসতে শুরু করেছে। কল্পনাও করিনি আমাদের উল্টো দিক থেকে আসবে ওটা। ওদিকে গুলি ছুটতে অসুবিধে হবে আমার। বাঁ কনুই দিয়ে 2বার গুঁতো মারলাম ডনের পিঠে। ছেলের উপর পুরো বিশ্বাস আছে আমার। বিপদের মুখে কিছুতেই ভেঙে পড়ে না ও। আর গুলি করে লক্ষ্যভেদ করার পরীক্ষায় যতদূর সম্ভব আমাকে হারিয়েই দেবে সে। বাঘটা আরও কয়েক পা এগিয়ে আসতেই রাইফেলের বাঁট কাঁধে ঠেকিয়ে নলের সাথে বাঁধা টর্চের সুইচ টিপলাম। ভয়ঙ্কর একটা ডোরাকাটা বাঘের মুখের উপর গিয়ে পড়ল টর্চের আলো। কিন্তু গুলি করার সুযোগ দিল না আমাকে বাঘটা। এক লাফে নালার মধ্যে নেমে মরির কাছে পাথরটার ওপাশে গা ঢাকা দিল। ভয়ঙ্কর বিপদে পড়লাম আমরা। 3 পথে আমাদের ওপর এখন আক্রমণ চালাতে পারে বাঘটা। ডনের দিকে কিংবা আমার দিকে ঘুরে এসে, অথবা সোজা পাথরটা ডিঙিয়ে এসে। পাথরের এপাশে উবু হয়ে বসে টর্চ জ্বালিয়ে দুজনেই খুঁজতে শুরু করলাম ওপাশের বাঘটাকে। যে কোনো দিক দিয়ে ওটার মাথাটা উঁকি দিলেই গুলি চালাবো। কয়েক সেকেন্ড, আমার কাছে মনে হলো কয়েক যুগ পর, হঠাৎ পরপর 2বার গর্জে উঠল ডনের রাইফেল। রাইফেলের শব্দকে ছাপিয়ে একবার কান ফাটানো গর্জন করে উঠল বাঘটা। তারপরই বার কয়েক গড়গড়া করার মতো আওয়াজ বেরোলো ওটার গলা দিয়ে। এক লাফে উঠে দাঁড়ালাম। টর্চের আলোয় সামনে এখন ধুলোর ঝড় উঠেছে। বালিতে পা ঘষে ঘষে এ ঝড়ের সৃষ্টি করছে ওই ডোরাকাটা দানব। উঠে দাঁড়িয়ে এই বাঘটা 2 চোখের মাঝে একবার গুলি করলাম আমি। আর একবার গুলি করার আগেই আবার গর্জে উঠল ডনের রাইফেল। দ্রুত লাল সাদা উজ্জ্বলতা ম্লান হয়ে গিয়ে ফ্যাকাশে সবুজ বর্ণ ধারণ করলো বাঘটার 2 চোখ। বার কয়েক খিঁচুনি দিয়েই স্থির হয়ে গেল মানুষ খেকোটার দেহ। পাথরের গায়ে ওর .470 ক্যাপিবারের রাইফেলটা ঠ্যাস দিয়ে রেখে খুশিতে ধেই ধেই করে নাচতে শুরু করলো ডন। ডনের মতো নাচতে পারলাম না আমি। শুধু আমার .405 রাইফেলটা গায়ে হাত বোলাতে বোলাতে ভাবলাম, হে, এটার মতোই পুরনো হয়ে গেছি আমিও। প্রচণ্ড উত্তেজনার পর পেটের ভেতর নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল খিদেটা। কিন্তু এখনও রওনা দিতে পারবো না, কারণ বাঘটাকে এখানে ফেলে রেখে গেলে ওটার হাড়গুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখবে না হায়নার দল। অতএব কাছেই একটা ঝর্ণার কাছে গিয়ে আকণ্ঠ পানি খেয়ে আবার ফিরে এসে বাঘটার পাহারায় বসলাম আমরা। ঘুমোতেও পারবো না, তাহলে হায়নারা এসে আমরা ঘুম থেকেও জাগতে জাগতেই বাঘটার চামড়াটাকে চিরে ফালাফালা করে ফেলবে। অগত্যা কুষ্ঠরোগীর মরির গা গুলিয়ে ওঠা পচা গন্ধ সহ্য করে সারাটা রাত মরা বাঘটাকে পাহারা দিলাম আমরা। পরদিন ভোরে বাঘটার ছাল ছাড়িয়ে নিয়ে রওনা দিলাম দুজনে।
রাইফেল দুটো দু হাতে নিলাম আমি, মাথা শুদ্ধ বাঘের চামড়াটা কাঁধে তুলে দিলাম ডনের। এমআইডোডি খালের ধার দিকে গাড়িটা নিয়ে গিরিয়াপ্পার বাড়ির কাছে এসে পৌঁছতে পৌঁছতে অনেক বেলা হয়ে গেল। ছোটোখাটো একটা ভিড় জমে গেল আমাদের চারপাশে। বাঘের রক্তে লাল হয়ে আছে ডনের পরনের সমস্ত জামা কাপড়, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। গাড়ি থেকে নেমেই আর এক দফা নাচল সে। তার সাথে যোগ দিল বুড়ো গিরিয়াপ্পা। নাচ থামলে এগিয়ে এসে ডনের পিঠ চাপড়ে বাহবা জানালো লাম্বানি মেয়েরা। কাছের দিঘিতে নেমে বহুক্ষণ ধরে গায়ে সাবান ডলে স্নান করার পর নিজেকে একটু শুচিশুভ্র মনে হলো। তারপর গিরিয়াপ্পার ঘরে বসে গোগ্রাসে ভাত তরকারি গিললাম কয়েক থালা। খাওয়ার পর আমরা ব্যাঙ্গালোরে ফিরে যাবার জন্য তৈরি হতে হতে এগিয়ে এসে গিরিয়াপ্পা জিজ্ঞেস করলো, যাবেন নাকি কোথাও? যাব নাকি মানে? ব্যাঙ্গালোরে ফিরে যাব না? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, তা তো যাবেনি, কিন্তু আজ নয়, নির্লিপ্ত ভঙ্গিতে বলল গিরিয়াপ্পা। আজ রাতে ওই মানুষ খেকো মারাকে কেন্দ্র করে একটা বিরাট উৎসবের আয়োজন করছে হোগারেহারির লোকেরা। আপনারা চলে গেলে ব্যথা পাবে ওরা। কিন্তু আমরা যে থাকতে পারছি না গিরিয়াপ্পা, দুঃখিত। ঠিক আছে, যান, যদি ওরা যেতে দেয় তো তবে, বলে চেঁচিয়ে লোকজন ডাকতে শুরু করলো সে। ডাকাডাকিতে দেখতে দেখতে 50 লোক এসে ঘিরে দাঁড়ালো আমাদের। গিরিয়াপ্পা জানালো ওদের আমরা চলে যেতে চাইছি। একটাও কথা না বলে আমাদের গাড়িটাকে ঠেলতে ঠেলতে একটা গরু মোষের খোয়ারে নিয়ে ঢোকালো ওরা। মৃদু হেসে গিরিয়াপ্পা বলল, এবার যান। হতাশ ভঙ্গিতে ডনের দিকে তাকাতেই দেখলাম খুশি উপচে পড়ছে ওর চোখ মুখ থেকে। আমি চাইতেই বলল, ক্ষতি কি বাবা, একটা রাত না হয় থেকেই গেলাম। লাম্বানি মেয়েদের নাচ দেখার পর আগুনের পাশে বসে শুয়োরের রোস্ট খেতে মন্দ লাগবে না, বলেই আমার মুখ দেখে সে কি ভেবে আবার তাড়াতাড়ি বলল, ওহো, ভুলেই গিয়েছিলাম, গত দুদিন সাংঘাতিক ধকল গেছে তোমার উপর দিয়ে। ঠিক আছে ঠিক আছে, উৎসবে যোগ দেওয়ার দরকার নেই, রাতটা মোড়লের ঘরে ঘুমিয়েই কাটিয়ে দিও তুমি। সে যাত্রায় তৃতীয়বারের মতো মনে হলো আমার সত্যিই বুড়ো হয়ে গেছি আমি। শেষ হলো আজকের গল্প, ক্রিসেন্ট পর্বতের নরখাদক। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।